400 কেজি ইউরেনিয়াম যেটি ইরানের হাতে আছে সেটি কোথায় এখন? কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটি স্বীকার করছেন না। তিনি মনে করছেন ইরান পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। ফিজিক্যাল ক্ষতির থেকে অনেক বড় সাইকোলজিক্যাল যে ক্ষতিটা হয়েছে, যে ট্রমার ভিতর দিয়ে ইসরায়েলের জনগণ যাচ্ছে, কারণ তারা তো শুধু অন্য জায়গায় যুদ্ধ করে এই ট্রমাটা অন্য মানুষকে দেয়, তারা তো কখনো এটা আপনার এক্সপিরিয়েন্স করে না। নেতানিয়াহু এই আক্রমণের মাধ্যমে কিন্তু গাজা থেকে দৃষ্টি সরালেন। অর্থাৎ গাজা নিয়ে আমরা যা কিছু করছিলাম সেখান থেকে পুরো বিশ্ব দৃষ্টি সরিয়ে তিনি একটা তার দেশে তার ভূমিকা অবতীর্ণ হলে যে আমি কত একেবারে দুই দেশের মধ্যে বিবদমান, গত 40 বছর ধরে আমি তার পেছনে লেগে আছি, পারছি না। নেতানিয়াহুর দাবি যে আমি আর কোনো কিছু তার অক্ষত রাখিনি, সেটা যখন চ্যালেঞ্জ হচ্ছে তখন এটা থেকে বেরিয়ে আসার তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা চুক্তিতে দুই পক্ষকে দরকার। ইরানকে আপনার গ্রিন সিগন্যাল দেওয়া হলো, বা ইরান এখন কমপ্লিটলি জাস্টিফাইড তাদের নিউক্লিয়ার বম তৈরি করার জন্য, এবং আমার কাছে মনে হয় যে সেটাই করা উচিত। ইরান ইস্যুতে যেতে চাই এই কারণ যে পেন্টাগন যে রিপোর্টটি প্রকাশ করেছে সেটি বলছে যে ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি, হয়তো কিছুটা পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে তাদের পারমাণবিক কার্যক্রম। বিশেষ করে আমরাও দীর্ঘদিন ধরে আলোচনা করছিলাম আমাদের টকশোতে যে 400 কেজি ইউরেনিয়াম যেটি ইরানের হাতে আছে সেটি কোথায় এখন? কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প সেটি স্বীকার করছেন না। তিনি মনে করছেন ইরান পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। রিপোর্ট পাল্টা রিপোর্ট সেগুলো থাকবেই, কিন্তু সাধারণ চোখে আসলে কি মনে হয়, ইরানকে কি পারমাণবিক যে তাদের প্রকল্প সেখান থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া গেল, নাকি এই কাজটি আরো গোপনে আরো দ্রুত গতিতে সামনের দিনে হওয়ার আশঙ্কা রয়েছে? আমার কাছে মনে হয় যে ইরানে আক্রমণের ইসরায়েলের যে উদ্দেশ্য ছিল সেটা তো শুধু ব্যর্থই না, সেটা পুরোপুরি একটা এটার একটা অপোজিট ইম্প্যাক্ট হবে। আমার কাছে মনে হয় যে ইরান খুব দ্রুতই পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করবে, এবং আমার কাছে মনে হয় করাই উচিত, কারণ এইটাই একমাত্র রক্ষা কবচ। এখন এই বিশ্বে যেটা আমরা দেখছি, আমেরিকা, ইসরায়েল এই সমস্ত দেশের থেকে রক্ষা পেতে হলে একমাত্র নিউক্লিয়ার বম থাকলেই সেটাই রক্ষা করবে। এবং আমিও বিভিন্ন রিপোর্ট গুলো পড়েছি, ইরানের যে 3টা স্থাপনাতে আক্রমণ করা হয়েছে ওখানে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি হয়েছে, কিন্তু ওইখানে যে আপনার কি বলবো ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু তার ভিতরে যে জিনিসগুলোর ক্ষতি করার জন্য করা হয়েছে সেগুলো একটাও ছিল না। অল নিউক্লিয়ার আর্সেনাল তারা ওখান থেকে সরিয়ে নিয়েছিল, এবং তারা বড়জোর কয়েক মাস পিছিয়ে গেছে। এবং তার থেকেও বড় কথা, ইসরায়েলের যে পরিকল্পনা ছিল, যেটা তাদের যে ম্যাপ ধরে তারা এগোচ্ছিল, তারা তো শুধু ইরানের নিউক্লিয়ার আপনার সমস্ত ক্ষমতা শেষ করে দিতে চেয়েছে তারা না, তাদের আরেকটা ডাউন দ্য রোড আরেকটা প্ল্যান ছিল যে ইরানকেও তারা দ্বিখণ্ডিত 4টা-5টা ভাগে করবে, বিভিন্ন অংশ আপনার কুর্দ তারপর বিভিন্ন জায়গায় দিয়ে দেবে। কিন্তু সেটা তো হয়নি, উল্টা ইসরায়েলেরই এখন ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যেটা আপনি ফিজিক্যাল ক্ষতির থেকে অনেক বড় সাইকোলজিক্যাল যে ক্ষতিটা হয়েছে, যে ট্রমার ভিতর দিয়ে ইসরায়েলের জনগণ যাচ্ছে, কারণ তারা তো শুধু অন্য জায়গায় যুদ্ধ করে এই ট্রমাটা অন্য মানুষকে দেয়, তারা তো কখনো এটা আপনার এক্সপিরিয়েন্স করে না, এই প্রথমবারের মতো। এবং তাদের সেন্স অফ সিকিউরিটি এগুলো সব নষ্ট হয়ে গেছে। এবং এখন কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছি যে ইসরায়েল থেকে প্রচুর পরিমাণে মানুষ চলে যাচ্ছে। এখন আরেকটা যে খুব ইন্টারেস্টিং জিনিস, গাজা আক্রমণের আরেকটা, ইসরায়েল যখনই কোনো যুদ্ধ করে বা গাজাকে ওয়েস্ট ব্যাংক আক্রমণ করে, তারা আরেকটা যুদ্ধ তাদের থাকে, সেটা হচ্ছে ডেমোগ্রাফিক ওয়ার, এবং লিটারালি মানুষ মেরে, কারণ আরব এবং জুইশ আপনার পপুলেশন অনেকটা সমান সমান, সেখানে তারা ওই সমতাটা চায় না। কিন্তু এখন ইন্টারেস্টিংলি ওই সমতাটা কিন্তু তাদের নষ্ট হচ্ছে, তাদের ওখান থেকে যে মানুষ চলে যাবে। এবং আমার কাছে আরো অনেক রিপোর্ট আসছে এখন। আমি জানি প্রেসিডেন্ট ট্রাম্প কি বলছেন, এখন উনি মানেন না মানেন, যেটা সত্যি সেটা তো সত্যি। এবং আমার কাছে মনে হয় যে এটাতে আপনার, এবং আরেকটা জিনিস, যে নিউক্লিয়ার যে ট্রিটি গুলো, এই আক্রমণের ফলে সেই ট্রিটি গুলো তো আসলে মূল্যহীন হয়ে গেল, কারণ ইরান ওগুলোর কোনোটা ভায়োলেট করেনি, তারপরও আক্রান্ত হলো, এবং মোটামুটি ওয়ার্ল্ড কমিউনিটি চুপচাপ ছিল। কাজে ইন আ ওয়ে ইরানকে আপনার গ্রিন সিগন্যাল দেওয়া হলো, বা ইরান এখন কমপ্লিটলি জাস্টিফাইড তাদের নিউক্লিয়ার বম তৈরি করার জন্য, এবং আমার কাছে মনে হয় যে সেটাই করা উচিত হয়। এনিওয়ে, আমি প্রফেসর ডক্টর শামীম রাজা, আপনার কাছে ইরান কিন্তু মিডিয়া দুটোকে কানেক্ট করে একটি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষক, সেই কারণে জানতে চাই,
ইরানের ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন সিএনএন এবং এমএসএনবিসি কে, যেটিকে তিনি এমডিডিএনসি এই ধরনের বলে থাকেন, এবং সিএনএন কে সবসময় ফেক নিউজ হিসেবে তিনি তাচ্ছিল্য করে থাকেন। ইরানের কভারেজের ক্ষেত্রে তিনি একেবারে গার্ডসলেস লুজার বলছিলেন সিএনএন কে, এবং এমএসএনবিসি কেও তিনি অ্যাটাক করছিলেন। এটা আমরা জানি যে আমেরিকাতে মুক্ত বুদ্ধির চর্চা এবং অন্যান্য বিষয়গুলো গণমাধ্যমের স্বাধীনতা প্রবলভাবে সংরক্ষিত করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি কি তার এক ধরনের পলিসি, রাজনৈতিক পলিসি, তিনি জনপ্রিয় গণমাধ্যমগুলোকে আক্রমণ করে থাকেন, নাকি আসলেই এই গণমাধ্যমগুলো বেসলেস নিউজ প্রচার করে থাকে, সেই কারণে তিনি প্রতিবাদ করে থাকেন? এটা কি একাডেমিক দৃষ্টিকোণ থেকে একটু দেখেন, এখানে তো মত প্রকাশের সাথে আপনার প্রথম সংশোধনী যুক্ত। সুতরাং প্রথম সংশোধনীতে যেভাবে মত প্রকাশের বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক বলেন, গণমাধ্যম বলেন, বা আপনার আমার মতো ব্যক্তির আলোচনা করি, ততটা কিন্তু স্ট্র্যাটেজিক বিষয়গুলো আলোচনা করা হয় না। কৌশলগত সামরিক যে বিষয়গুলো, সেটার ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই ফার্স্ট অ্যামেন্ডমেন্টে যতই আমরা দোহাই দিই না কেন, আমরা কিন্তু বেশি দূর অগ্রসর হতে পারি না। এখন যার কথা আপনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প তার গত মেয়াদেও গণমাধ্যম সম্পর্কে তার একেবারে ভিন্নতর দৃষ্টিভঙ্গি আছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং যেভাবে তিনি, আপনার মনে আছে যে কাউকে সরাসরি আক্রমণ করা, যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ফেক নিউজ বলে বা ফেক বলে তাদেরকে একেবারে বিপন্ন করে তোলা, সেটা তো ছিলই। এবারও যেটা হয়েছে যে তার যে খুব বেশি পরিবর্তন ঘটেছে তা না, এবং আমার মনে হয় না যে তাদের কাছে এই ফার্স্ট অ্যামেন্ডমেন্টের এই সুরক্ষা কবচ দিয়ে একেবারে সবকিছুকে তারা দেখেন বা ওইভাবে তারা চিন্তা ভাবনা করেন, তেমন না। আপনি যে প্রসঙ্গে তুলেছেন সেটা যদি আমরা এইভাবে ভাবি যে আক্রমণের পরে শান্তি চুক্তিটা তিনি মধ্যস্থতা করলেন, আপনার মনে আছে যে তার যখন ইসরায়েল আক্রমণ করেছিল ইরানে, তখন এই অনুষ্ঠানে আপনি আমি আলোচনা করছিলাম যে দেখবেন এর মধ্যে থেকেও তিনি বেরিয়ে আসবেন একজন নায়ক হিসাবে, কারণ সবসময় তার ফোকাসে থাকবার একটা আগ্রহ রয়েছে। সুতরাং যার মাধ্যমে আক্রমণটা হোক না কেন, তখনও তো মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করছিল ইসরায়েলকে, কিন্তু ইসরায়েল আক্রমণটা পরিচালনা করছিল, তারা সরাসরি যুক্ত ছিল না। এবং তখন কিন্তু মনে হচ্ছিল যে আমি করেছি বা আমি তাদেরকে সমর্থন দিচ্ছি। এবং একটা পর্যায়ে যখন তারাও সরাসরি আক্রমণ করলো, এবং সেই আক্রমণটা যেভাবে তারা কৃতিত্বের দাবি করছেন, আমি এখানে দেখো সামরিক বিষয়গুলো নিয়ে হয় কি, বা এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব স্পষ্ট চুলচেরা বিশ্লেষণ করাটা খুব কঠিন, কারণ এখানে যে তথ্যপত্রের প্রয়োজন হয় সেটা পেতে অনেক দিন সময় লাগে, যে কি পরিমাণে, এবং এটা খুব ম্যাথমেটিক্যাল এবং খুব বিজ্ঞানসম্মত বিষয় করা হয় যে কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু গেল বা না গেল, কি পরিমাণ ক্ষতি করেছেন। কিন্তু উনি যে দাবিটা প্রাথমিকভাবে করেছিলেন, সেই দাবিটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চ্যালেঞ্জ হতে শুরু করে। একই সঙ্গে আপনাকে ইসরায়েলের দিকে আবার যেতে হবে। নেতানিয়াহু এই আক্রমণের মাধ্যমে কিন্তু গাজা থেকে দৃষ্টি সরালেন, অর্থাৎ গাজা নিয়ে আমরা যা কিছু করছিলাম সেখান থেকে পুরো বিশ্ব দৃষ্টি সরিয়ে তিনি একটা তার দেশের তাতার ভূমিকা অবতীর্ণ হলে যে আমি কত একেবারে দুই দেশের মধ্যে বিবদমান, গত 40 বছর ধরে আমি তার পেছনে লেগে আছি, পারছি না। এটা তো দুই পক্ষে, কারণ এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রই তাকে এই পারমাণবিক কর্মসূচি দিয়েছিল ইরানকে, যদিও সেটা শান্তিপূর্ণ কাজের জন্য দিয়েছিল, পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন ঘটে। ইসরায়েল নিজেরও একই রকম কর্মসূচি আছে, অঘোষিত। এখন সে কোনোদিনই চায় না যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে এই ধরনের একটা শক্তি সমর্থের একটা দেশ তারা তৈরি হোক। আপনি জানেন যে সৌদিও বিভিন্ন সময় কিন্তু চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যে তাকে এই ধরনের সহযোগিতা করেনি। কিন্তু আপনি ঘাঁটিগুলো দেখেন, আপনার জর্ডানে ঘাঁটি আছে, সবচেয়ে বড় ঘাঁটি এখনকার কাতারে, বা আপনার ইসে রয়েছে, এমিরেটসে রয়েছে, অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। কিন্তু ওই বিশেষ প্রযুক্তি দেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত হিসাব কিতাব করে চলে। এরকম যখন পরিস্থিতি, তখন বোধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই মুহূর্তে ইসরায়েল, যে তাকে একজন আমরা সিকিউরিটি স্টেট বলতে পারি, যেটা উনিও বলবার চেষ্টা করছেন, যে সারাক্ষণ তার ধারণাটা রাষ্ট্র টিকে থাকার একটা নিরাপত্তা বলয়ের মধ্যে, অতএব যুদ্ধকে অনিবার্য করে তোলা এবং এক ধরনের এথনিক সুপেরিয়রিটিতে ভোগা এবং একটা ডেমোগ্রাফিক শিফটের, এটা তো দীর্ঘ আলোচনার দাবি রাখা খুব চমৎকার ভাবে বুঝিয়েছেন। সবকিছুর মধ্যে দিয়ে তারা যে কারণে শান্তি চুক্তিতে আসছেন বলে আমাদের কাছে মনে হয়, সবগুলোকে একটা জায়গায় উপনীত করার জন্য। অতএব আপনি যে দাবিটা শুরুতে করেছিলেন যে আমি এই পরিমাণে সবকিছু শেষ করে দিয়েছি, আর কোনো কিছু বাকি নাই, সেটা যখন চ্যালেঞ্জ হচ্ছে, নেতানিয়াহুর দাবি যে আমি আর কোনো কিছু তার অক্ষত রাখিনি, সেটা যখন চ্যালেঞ্জ হচ্ছে, তখন এটা থেকে বেরিয়ে আসার তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা চুক্তিতে দুই পক্ষকে দাঁড় করানো। একই সঙ্গে সে যখন আন্তর্জাতিক পরমাণু ইসের যে মনিটরিং এজেন্সি আছে, সেখান থেকে সে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে, তাই না? কারণ আপনি উনি যেটা বললেন যে আমি তো তাকে কমপ্লাই করছিলাম, হ্যাঁ শেষের দিকে কিছু আপত্তি ছিল, কিন্তু সে তো বেরিয়ে আসেনি সেখান থেকে। তো সেই থাকা অবস্থায় আপনি তাকে আক্রমণ করেছে। এটা সত্যি কথা যে ইরানের এক ধরনের জনক্ষতি হয়েছে প্রচুর, তার বিজ্ঞানী মারা গেছেন, তার টপ কমান্ডার্সরা মারা গেছেন, কিন্তু এইটা সম্ভবত আমি ক্যালকুলেশনে যাব না যে কতটুকু ক্ষতি হয়েছে, কারণ এটা অত্যন্ত সামরিক এবং অনেক
গোপন বিষয়, এটা ক্লেমগুলো বিভিন্ন সময় চ্যালেঞ্জ করে, আমাদের আরো কিছুটা হয়তো সময় লাগবে, কোনোদিন আমরা তো জানতেও পারবো না, আমরা অনুমান করতে পারবো। কিন্তু মূল কথাটা হলো যে যাদের এই সক্ষমতাগুলো ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে বলে আমরা দেখেছি, তাদেরকে এটা থেকে আসলে বিরত করা খুব কঠিন। কিন্তু আমি অবাকও হব না যে আবারও একটা ইন্টারভেলের পরে ইসরায়েল যদি অন্য কোনোভাবে আবার তাকে অন্য আক্রমণ কোনো করে, মার্কিন কৌশলে যুক্তরাষ্ট্র সেটা, যদি আবারও তাকে চাপে। আর এর সঙ্গে তো আপনি জানেন কৌশলগত হরমুজ প্রণালী, অন্যান্য তেলের আসা বিষয়গুলো যাওয়া, আছে। এখানকার অর্থনীতি অনেক কিছু যুক্ত ছিল। সুতরাং তাদের আর অন্য কোনো এই মুহূর্তে মনে হয় না যে আর কোনো ভাইবল অপশন বাকি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।